হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। আজকে আমরা আবার নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি, তাই তো? পূর্বের ক্লাসে আমরা যে অংশটা পড়েছিলাম সেটা ছিল একটা বাগিচা ফসল, তাই তো? কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম একটু কেউ আমাকে বলো। চা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, চাটা কি জাতীয় ফসল? বাগিচা ফসল। আমাদের দেশের যদি বলা হয় প্রধান পানীয় কি, সেটা কিন্তু এই চা, তাই না? আচ্ছা বলতো, কোন জায়গার চা বা কোন স্থানের চা স্বাদে এবং গন্ধে অতুলনীয়? দার্জিলিং, তাই না? দার্জিলিং এর চা কিন্তু স্বাদে এবং গন্ধে অতুলনীয়। আচ্ছা বলতো, চায়ের যে গবেষণাগার কেন্দ্র সেটা কোথায় স্থাপিত করা হয়, মানে কোথায় আছে চায়ের এই গবেষণা কেন্দ্রটি? আসামের জোরহাটে লক্ষ্য করা যায় চায়ের এই গবেষণা কেন্দ্র, তাই না? আচ্ছা, ভারতীয় টি বোর্ডটা কোথায় স্থাপন করা হয়েছিল? কলকাতাতে। কত সালে স্থাপন করা হয়েছিল কে বলতে পারবে দেখি? টি বোর্ড স্থাপন করা হয়েছিল 1954 সালে কলকাতাতে। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে একটু বলো, ভারতবর্ষের কোন রাজ্য সর্বাধিক চা উৎপাদন করে থাকে? আসাম রাজ্য সর্বাধিক চা উৎপাদন করে থাকে। আরেকটু কেউ আমাকে বলো যে আমরা তো মানে চা চাষের যে আঞ্চলিক বন্টন আমরা আলোচনা করেছিলাম, সেই আঞ্চলিক বন্টনে আমরা দেখেছিলাম চা চাষ মূলত দুটি অঞ্চলে বিভক্ত। এই দুটি অঞ্চলের নাম আমাকে একটু বলো। একটা হচ্ছে উত্তর পূর্ব অংশ আর একটা হচ্ছে দক্ষিণে, তাই তো? দক্ষিণে অর্থাৎ যে দক্ষিণ পশ্চিম ভারত হিসাবে আমরা বলতে পারি, তাই না? আচ্ছা, এই দক্ষিণ পশ্চিম ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি চা উৎপাদন লক্ষ্য করা যায়? তামিলনাড়ুতে সব থেকে বেশি চা উৎপাদন আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে মূলত চা চাষ করা হয়ে থাকে? পশ্চিমবঙ্গকেও দুটো ভাগে ভাগ করা হয়েছিল, তোমাদেরকে আমি বলেছি। হ্যাঁ, একটা হচ্ছে তরাই ডুয়ার্স পার্বত্য অঞ্চল আর একটা হচ্ছে দার্জিলিং পার্বত্য অঞ্চল, তাই না? আচ্ছা, এই দার্জিলিং পার্বত্য অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য চা যেখান থেকে হয়তো উৎপাদন হচ্ছে, উল্লেখযোগ্য কয়েকটা কেন্দ্রের নাম আমাকে বলতে পারবে কেউ? হ্যাঁ, বিজনবাড়ি, মকাইবাড়ি, হ্যাপি ভ্যালি, এগুলো হচ্ছে বিখ্যাত কয়েকটা স্থানের নাম, তাই না? আচ্ছা, চা চাষ করতে গেলে কি কি অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রয়োজন আমাদের? সবাই জানো। আচ্ছা, হ্যাঁ, জলবায়ুর মধ্যে কি পড়ছে বলো? উষ্ণতা পড়ছে। হ্যাঁ, ভেরি গুড। বৃষ্টিপাত, আর্দ্রতা, তুহিনমুক্ত অবস্থা। খুব ভালো হয়েছে। অর্থনৈতিক পরিবেশটা কেউ বলতে পারবে আমাকে? আচ্ছা, অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি পড়ছে বলো? মূলধন, যোগাযোগ ব্যবস্থা, আর কি লাগে? দক্ষ শ্রমিক। দক্ষ শ্রমিক ছাড়া কিন্তু এই চা চাষের, কালকেও বলছিলাম যে এই যে ছোট্ট ছোট্ট দুটো পাতা আর কুঁড়ি যেটা তুলবো সেটাই কিন্তু চা, মানে চা তৈরির মূল উপাদান। তো সেইটা যদি সঠিকভাবে নির্বাচন করে না সেখান থেকে তোলা যায়, তবে কিন্তু পুরো এই শিল্প ব্যবস্থাটা ধ্বংসের মুখে চলে যাবে। সেই জন্য দক্ষ এবং উপযুক্ত শ্রমিককে অবশ্যই প্রয়োজন। ঠিক আছে? তো তোমরা সবাই তো খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো। তোমাদের সবাইকে
ধন্যবাদ, তোমরা খুব ভালোভাবে অন্তত পড়াশোনাটা করে এসেছো। আমি চাই তোমরা প্রত্যেকটা ক্লাসে এরকম ভাবেই নিজেদেরকে আরো ইমপ্রুভ করবে, ঠিক আছে? আচ্ছা বলো তো, যে চায়ের পরে ভারতবর্ষে যদি কোনো দ্বিতীয় পানীয় পান করা হয়ে থাকে সেটা কি বলো তো? কফি, তাই তো? তো কফি আমরা কি সচরাচর খুব খাই? কফি আমরা খুব একটা খাই না। দেখা গেল যদি আমরা 100 দিন চা খাই, কফি হয়তো খুব বেশি হলে কেউ কেউ 2 দিন, 4 দিন, 5 দিন শখ করে কেউ খায়। অর্থাৎ আমাদের এখানে সেই অর্থে কিন্তু প্রচলিত নেই, তাই না? সেই অর্থে আমাদের এখানে কফি চাষ তো রয়েছে, সীমাবদ্ধ কিছু অঞ্চলে রয়েছে, কিন্তু কফি আমাদের এই বিশেষ করে আমাদের এই মধ্যবিত্ত জীবনে বা মধ্যবিত্ত যে আমরা লাইফ লিড করি, কফির সেখানে খুব কম। কোথাও গেলে বা শখ করে কোনো জায়গায় গেলাম, সেখানটায় গেলে আমরা মাঝে মাঝে কফি পান করে থাকি। দেখো এখানটাতে আমি এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছটা কি বলতো? এটা কিন্তু একটা কফি গাছের অংশ। তবে এইটাই কিন্তু বা এখান থেকেই কিন্তু কফি সরাসরি নিয়ে এসে আমরা কফি তৈরি করতে পারি না। তার অনেক প্রসেস থাকে, অনেক প্রসেস আছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। তো এটা একটা কফি গাছ, এখান থেকে প্রথমে দানা বার করা হয়। এই যে দানা, এরকম কালো কালো দানা আছে, বার করে দেখো এর যে কফির যে কাপ, এগুলো আমরা এই কফির কাপ আর বাড়িতেও, মানে এই যে উপরের যে অংশটা, বাড়িতেও আমরা দেখতে পাই না। বিভিন্ন রেস্টুরেন্টে গেলে তারা সেখানটাতে এরকম ভাবে কাস্টমার সার্ভিস এরকম ভাবে দিয়ে থাকে তারা, ঠিক আছে? তো এই কফির গাছ থেকে এই যে কালো কালো দানা, দেখো এরকম দানাগুলো সেখান থেকে বার করে নেওয়া হয়েছে। তো আজকে আমাদের পাঠ্যসূচির অন্তর্গত হচ্ছে, তোমরা 10ম শ্রেণীর ছাত্রছাত্রী, আচ্ছা ঠিক আছে? তো তার মধ্যে তোমাদের ভূগোল বইয়ের 5ম অধ্যায়ে যে ভারত অংশ পড়ছিলাম, অর্থনৈতিক পরিবেশ, ভারতীয় কৃষি ব্যবস্থার আমরা আজকে জানবো কফি সম্পর্কে আলোচনা করব। পূর্বের ক্লাসগুলোতে আমরা কিন্তু অলরেডি ভারতবর্ষের কৃষি ব্যবস্থা সম্পর্কে অনেক তথ্য নিয়ে আলোচনা করেছি। প্রথমে ধান চাষ নিয়ে আমরা আলোচনা করেছি, তারপরে গম চাষ, তারপরে মিলেট চাষ, তারপরে কি করেছি বলো? চা। এবার আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে কফি। তো শুরুতেই তোমাদেরকে একটু বলি, কফি কিন্তু চায়ের মতোই একটা অন্যতম বাগিচা এবং বাণিজ্যিক ফসল। আমরা আগের দিন জেনেছি বাগিচা ফসল কি এবং বাগিচা ফসল বলতে আমরা কি বুঝি, জেনেছিলাম তো। আচ্ছা কেউ একটু আমাকে বলো, বাগিচা ফসল বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নির্দিষ্ট পরিধির মধ্যে বা বাগান করে যখন একসঙ্গে বা একই জায়গাতে বৃহৎ উদ্দেশ্যে যে ফসল বা শস্যের চাষ করা হবে, সেটাকেই আমরা বলছি বাগিচা ফসল, তাই না? সেটা চা হতে পারে, কফি হতে পারে, আম হতে পারে, কলা গাছ হতে পারে, তাই তো? বাণিজ্যিক উদ্দেশ্যে, বৃহৎ উদ্দেশ্যে আমরা যেটা করব সেটাই কিন্তু বাগিচা ফসল বলে আমরা ধরে নিতে পারি। বাগিচা মানে কি? বাগান। তাহলে সেরকম ভাবে তাহলে কফিও একটা বাগিচা ফসলের অন্তর্গত হয়। তো এই কফি, তার বৈজ্ঞানিক নাম হচ্ছে কাফিয়া। কি বললাম বৈজ্ঞানিক নাম? কাফিয়া। আমি কিন্তু আগেও প্রত্যেকটা শস্যের বৈজ্ঞানিক নাম আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আশা করি তোমরা সেই নামগুলো ভালোভাবে মনে রাখতে পেরেছো। আজকে কফি, তার বৈজ্ঞানিক নাম হচ্ছে কাফিয়া, ঠিক আছে? এটা কি ধরনের উদ্ভিদ? কফি হচ্ছে 3 থেকে 6 মিটার লম্বা চিরহরিৎ শ্রেণীর একটা উদ্ভিদ। চায়ের পর এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ পানীয় ও বাগিচা ফসল।
চাকে আমরা যেহেতু বেশি পান করে থাকি, সেই জন্য চা চাষকে আমরা একটু বেশি প্রাধান্য দিই, তাই না? তাই চা হচ্ছে প্রধান পানীয় ফসল আমাদের কাছে, আর কফি হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পানীয় ফসল। এই কফির গুরুত্ব ও ব্যবহার কি কি কাজে লক্ষ্য করা যায়? বলছে কফি মাদক বর্জিত, যেটা চায়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম। মৃদু উত্তেজক পানীয় রূপে মানুষের ক্লান্তি ও অবসাদ মোচনকারী হিসাবে চায়ের পরই অধিক প্রিয় হচ্ছে কফি। তো চাকেও আমরা ঠিক যে হিসাবে যেমন ভেবে পান করে থাকি, কফিও প্রায় একই উদ্দেশ্যে আমরা পান করে থাকি। শুধুমাত্র যে মৃদু উত্তেজক বা মানুষের ক্লান্তি বা মানুষ টায়ার্ড হয়ে গেছে, অবসাদ মেটানোর জন্য চা বা কফি পান করা হয়, এমন নয়। যে কোনো কারণেই কোনো একটা অংশে আমরা উপস্থিত হলাম, সকাল হতে পারে, দুপুর হতে পারে, বিকেল হতে পারে, গল্পের ছলে, আড্ডার ছলেও কিন্তু এই চা কফি আমরা পান করে থাকি। ঠিক আছে? আচ্ছা, কফি ফলের বীজ, এই কফি ফলের বীজ কি কি কাজে লাগে বলছে? কফি ফলের বীজ কৃষিভিত্তিক ভোগ্যপণ্য শিল্প এবং কফি শিল্পের হচ্ছে প্রধান কাঁচামাল। এই যে কফি ফলের এই যে গাছটা দেখছো, গাছ থেকে এই যে কালো কালো যে বীজগুলো সেখান থেকে নিয়ে নেওয়া হয়েছে, এই কফি বীজ হচ্ছে এই কফি শিল্পের প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। বোঝা যাচ্ছে তো? খুব একটা ইন্টারেস্টিং জিনিস। দেখো কফি গাছটা দেখো একদম সম্পূর্ণ অন্যরকম, দূর থেকে দেখলে যেন মনে হয় চেরি ফল বা চেরি গাছের মতো দেখতে লাগে। ঠিক আছে? তো এইখান থেকে দানাটা, এই দানাই কিন্তু কফির মূল উপাদান। দেখবে আমরা বিভিন্ন যে মানে কি বলবো, ফল ফসল বা খাদ্য, তার বেশিরভাগ দানা কিন্তু আমরা ফেলে দিই, তাই না? যে দেখো আমি জাস্ট এর সঙ্গে একটু তুলনা, এই যে কফির মাঝখানে যেমন ঠিক দাগ আছে, এটা যেমন একটু গোল আকৃতি, খেজুর গাছের সেরকম একটা এরকমই একটা সাদৃশ্য রয়েছে, এটা লম্বা, সেটাকে কিন্তু আমরা কোনো কাজে লাগাতে পারি না, ফেলে দিই। বা অন্যান্য ফলের যে দানাগুলো থাকে সেগুলোও আমরা নিক্ষেপ করে দিই, খাওয়ার পরে ফেলে দিই। দেখো কফি গাছের এই কফির এই ফলটা থেকে যে দানাটা বার করা হচ্ছে, মানুষের উদ্ভাবনী শক্তি দ্বারা কি করলো, দানাটাকে গুঁড়ো করে নেয়। গুঁড়ো করে নিলে কফি পাউডার হয়ে যাচ্ছে। কফি পাউডার হয়ে গেলে সেইটাকে দ্বারাই তাতে পানীয় মিশিয়ে, সেটা জল হতে পারে, উষ্ণ গরম জল বা দুধ হতে পারে, মিশিয়ে সেটাকে কফির রূপ দিয়ে সেটাকে আমরা পান করছি। ঠিক আছে? আচ্ছা, কফি নামটা কোথা থেকে উৎপত্তি হলো? বলা হচ্ছে যে আফ্রিকার ইথিওপিয়ার যে আবিসিনিয়া উচ্চভূমি রয়েছে, সেই আবিসিনিয়া উচ্চভূমিতে কাফা প্রদেশ, কি জায়গাটার নাম বললাম? কাফা প্রদেশ। এই কাফা প্রদেশে সর্বপ্রথম এই গাছের সন্ধান পাওয়া গেছিল। এই যে গাছটা দেখো তোমাদের সামনে আমি ছবি দেখিয়েছি, বা শুরুতেও একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম, এই গাছের সন্ধান পাওয়া গেছিল। সেইখান থেকে এই কাফা প্রদেশ থেকে এর নাম হয়ে গেল কফি। বোঝা গেল? এতক্ষণ যা বললাম কারোর কি কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা, ভেরি গুড। এতক্ষণ আমরা কফির বিভিন্ন মানে গাছ দেখলাম বা দানা দেখলাম, কিন্তু এই কফির দানার বা কফির দানার উপরে ভিত্তি করে কফি গুণমানের উপর ভিত্তি করে কফিকে আবার 4টি শ্রেণীতে বিভক্ত করা যায়। দেখো ছবিতে লক্ষ্য করলে একটু বুঝতে পারবে, এখানে কফির যে বীজগুলো আমি তোমাদের সামনে শেয়ার করেছি, একটা একটা জুম করে আর একটা একসাথে অনেকগুলো। তো এই 4টে যে কফির দানা বা বীজ আমি তোমাদেরকে দেখিয়েছি, দেখলে একটু পার্থক্যগুলো তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। ঠিক আছে? যেহেতু গুণমানের উপর ভিত্তি করে কফিকে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, তো সেই 4টি শ্রেণী কি কি আছে? প্রথমে 1 নম্বরে যে কফি শ্রেণীবিভাগ করা হয়ে থাকে সেটার নাম হচ্ছে আরবীয় বা মোচা কফি।
দেখো যেটাকে বলা হচ্ছে অ্যারাবিকা, ছবিতে অ্যারাবিকা নাম দেওয়া হয়েছে। এই কাফিয়া অ্যারাবিকা প্রজাতির কফি গাছ থেকে, মানে যে গাছটা হয় তা সেই গাছটার নাম হচ্ছে কাফিয়া অ্যারাবিকা। ঠিক আছে, সেইখান থেকেই এই কফিটার নাম হচ্ছে অ্যারাবিকা। গাছ থেকে উৎপন্ন যে কফিটা পাওয়া যায় সেটা বর্ণে, স্বাদে এবং গন্ধে যথেষ্ট উৎকৃষ্ট মানের, এবং মূলত ব্রাজিলে এই কফির চাষ হয় এবং এই কফি অন্যান্য কফি অপেক্ষা সব থেকে প্রসিদ্ধ এবং খেতেও যেমন তার স্বাদ, তার চাহিদাও অনেকটাই বেশি। এরপরে রয়েছে রোবাস্টা কফি। দেখো 2 নম্বরে দেখো রোবাস্টা কফি রয়েছে। এটা একটু মানে কি বলবো, চাহিদা একটু হলেও কম, স্বাদ, গন্ধ এবং বর্ণ অপেক্ষাকৃত নিকৃষ্ট মানের। কার থেকে? এই আরাবিকা যে কফিটা প্রথমে যেটা বললাম তার থেকে এটা একটু নিম্নমানের। ঠিক আছে। আচ্ছা, কোথায় চাষ করা হয়? মূলত পশ্চিম আফ্রিকায় এর চাষ করা হয়। তাহলে আরাবিকা গেল, রোবাস্টা গেল, এবার হচ্ছে লাইবেরিয়া বা লাইবেরীয় কফি। ইনস্ট্যান্ট কফি উৎপাদন হয়, মূলত আফ্রিকায় চাষ করা হয়। মানে এটা একটু তাড়াতাড়ি হয়, এটা আফ্রিকাতে চাষ করা হচ্ছে। লাস্ট দেখো এক্সেলসা বলে ছবিতে লক্ষ্য করবে, সেইটা হচ্ছে এই জামাইকীয় কফি বা ব্লু মাউন্টেন কফি। ওয়েস্ট ইন্ডিজের তীব্র গন্ধযুক্ত এই কফি উৎপাদন হয়ে থাকে, এই জামাইকা কফি। তাহলে কফির শ্রেণীবিভাগে আমরা কটি ভাগে ভাগ করতে পারছি? 4টি ভাগে ভাগ করতে পারছি। 1 নম্বর হচ্ছে অ্যারাবিকা বা আরবীয়, 2 নম্বর হচ্ছে রোবাস্টা, 3টে হচ্ছে লাইবেরীয়, আর 4 নম্বর হচ্ছে জামাইকীয় বা এক্সেলসা আমরা বলতে পারি। যেখানটা একটা কথা বলে রাখি, আমাদের ভারতবর্ষে মূলত যে কফির চাষ হয়ে থাকে সেটা হচ্ছে অ্যারাবিকা জাতীয় কফি আর রোবাস্টা জাতীয় কফি। মূলত এই 2 ধরনের কফি বেশি চাষ করা হয়ে থাকে। ঠিক আছে। তো সব থেকে উন্নত মানের কফি বা উৎকৃষ্ট শ্রেণীর কফি কোনটা? অ্যারাবিকা কফি। কোথায় দেখতে পাওয়া যায় এর চাষ? ব্রাজিলে। ভেরি গুড। তাহলে বোঝা যাচ্ছে এতক্ষণ কি বললাম। দেখো কফির দানাগুলো যেগুলো রয়েছে অ্যারাবিকা, রোবাস্টা, লাইবেরিকা, এক্সেলসা, দানাগুলো দেখলে কিন্তু কফি কোনটা কোন জাতির সেটা আমরা কিন্তু একটু হলেও এদেরকে চিহ্নিত করতে পারবো বা আলাদা করতে পারবো। ঠিক আছে। তো আমাদের ভারতবর্ষেও অ্যারাবিকা কফি উৎপন্ন বা উৎপাদন হয়, কিন্তু কি হয়, ব্রাজিলে যে কফি উৎপাদন, যে অ্যারাবিকা কফি উৎপাদন হয় তার থেকে এর একটু সামান্য পার্থক্য লক্ষ্য করা যায়। কারণ সেইখানকার যে আবহাওয়া বা জলবায়ুর উপর ভিত্তি করে কফিটা উৎপাদন হয় তার স্বাদ, গন্ধ, বর্ণ অতুলনীয় থাকে এবং একসঙ্গে প্রচুর বড় জায়গাতে কফি চাষ করা হয়। কিন্তু ভারতবর্ষ দেখা গেল একই রকম ভাবেও চেষ্টা করেও যে কফি চাষ বা উৎপাদন করা হচ্ছে সেই ব্রাজিলের ওই কফির সাথে, সেম ওই অ্যারাবিকা কফির সাথে কিন্তু প্রতিযোগিতায় এঁটে উঠতে পারছে না। ঠিক আছে। কারণ ভারতীয় কফির এর আবার বিভিন্ন সময় দাম বেড়ে যাচ্ছে, বা একটু স্বাদের তুলনার জন্য সেটার সেই স্বাদটা পাওয়া যাচ্ছে না, চাহিদাটাও কমে যাচ্ছে, এরকম কিছু সমস্যা লক্ষ্য করা যায়। ঠিক আছে। আচ্ছা, কফি বোর্ড। কফি বোর্ড একটা গঠন করা হয়েছে। কফি বোর্ড সেটা হচ্ছে কিসের জন্য করা হয়েছিল? কফি চাষের সমস্যা এবং সমাধানের জন্য আভ্যন্তরীণ বাজার এবং তোমার বহির্বাণিজ্য, যেটা বাইরের দেশের জন্য করার জন্য যেটা করা হয়, 1942 সালে কফি বোর্ড গঠন করা হয়ে থাকে। ঠিক আছে। এর সদর দপ্তর হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থান করে। ঠিক আছে। তো এই গেল আমার কফি বোর্ড। কবে বললাম স্থাপন করা হয়েছে? 1942 সালে। কোথায় স্থাপিত করা হয়েছে? ব্যাঙ্গালোরে স্থাপিত করা হয়েছে, না বেঙ্গালুরু, এখন যার বর্তমান নাম বেঙ্গালুরু। ঠিক আছে।
কফি গবেষণাগার কেন্দ্র, এই কফি গবেষণাগার কেন্দ্র এটা স্থাপন করা হয়েছে কর্ণাটকের চিকমাগালুর। ঠিক আছে, কর্ণাটকের চিকমাগালুরে ভারতবর্ষের সব থেকে বড় কফি বাগিচা এবং সর্বসংখ্যক কফি বাগিচা লক্ষ্য করা যায়। সেই জন্য কর্ণাটকের চিকমাগালুরেই কফি গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। দেখো তার একটা ছোট্ট ছবি আমি তোমাদের সামনে শেয়ার করেছি। এটা হচ্ছে কফি গবেষণাগার কেন্দ্রের একটা অংশ। ঠিক আছে, এবার হচ্ছে কফি চাষ করতে গেলে কি ধরনের প্রাকৃতিক পরিবেশে বা কোন ধরনের অনুকূল পরিবেশে কফি সঠিকভাবে বেড়ে উঠবে, বৃদ্ধি পাবে, সেটা আমরা এবার জানব। পূর্বের যে কটা ফসল শস্য আমরা জেনেছি, একই রকম ভাবে প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ জেনেছি, তার মধ্যে যেমন জলবায়ু উষ্ণতা ছিল, এখানেও একই রকম ভাবে সেই অংশগুলো আমরা জানব। জলবায়ু বলা হচ্ছে কি, কফি হচ্ছে উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ুর একটা ফসল। ঠিক আছে, তো এই কফি চাষ হতে গেলে কেমন উষ্ণতার প্রয়োজন? বলছে যে উচ্চতার তারতম্যে, অর্থাৎ যতটা উচ্চতা হবে সেই অনুযায়ী কফি চাষের উষ্ণতারও একটা পার্থক্য লক্ষ্য করা যায়। যখন কফি উচ্চভূমিতে অর্থাৎ পাহাড়ের উপরের দিকে যখন চাষ করা হবে, তখন এর তাপমাত্রা হওয়া প্রয়োজন 14 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আবার যখন নিম্নভূমিতে অর্থাৎ সমতল অংশে পাহাড়ের পাদদেশীয় যে অংশ রয়েছে সেইখানে যখন চাষ করা হবে, তখন তার উষ্ণতা 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হলে কফি চাষ ভালো হবে। বোঝা গেল? এখানে দুটো উষ্ণতার কথা আমি বললাম। কেন বললাম দুটো উষ্ণতার কথা? হ্যাঁ, একটা হচ্ছে উচ্চতা, বেশি উচ্চতার, আর একটা হচ্ছে নিম্ন উচ্চতার, তাই তো? আচ্ছা, উষ্ণতার পরে আছে আমাদের বৃষ্টিপাত। তো কফি, এই যে বীজ, কফি বীজের পরিপক্কতা মানে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য, পেকে পাকার অংশ হওয়ার জন্য, স্বাদ, গন্ধ, বর্ণের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত প্রয়োজন হয়। এই কফি চাষের জন্য গড়ে বলা হচ্ছে 100 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত হলে কফি চাষের পক্ষে সেটি আদর্শ। ঠিক আছে, আর যদি এর সাথে দীর্ঘস্থায়ী খরা ও শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যায়, সেটা কিন্তু কফি চাষের পক্ষে বেশ ক্ষতিকর অবস্থা হয়ে দাঁড়ায়। তাহলে উষ্ণতা হলো, বৃষ্টিপাত হলো, এবার আমাদের রয়েছে আর্দ্রতা ও সূর্য কিরণ। কি রয়েছে আর্দ্রতা সূর্য কিরণে? বলা হচ্ছে উষ্ণ ও আর্দ্র অবস্থায় কফি গাছের বৃদ্ধি দ্রুত হয়। উষ্ণ হতে হবে এবং আর্দ্রও থাকবে, সেই সময় কফি গাছের বৃদ্ধি দ্রুত হবে। এবং শুষ্ক ও শীতল আবহাওয়ায় ফল দ্রুত পরিপক্ক হয়। যখন শুষ্ক আবহাওয়া থাকবে এবং শীতল আবহাওয়া থাকবে, তখন কফির যে বীজগুলো, দেখো এখানেও কফির বীজ আমি কিছু দেখিয়েছি, কফির বাগান দেখিয়েছি যে পাহাড়ের উচ্চ ঢালে কফিটাকে এখানে চাষ করা হচ্ছে। তাহলে শুষ্ক শীতল অবস্থায় দ্রুত কফি পেকে যায়। এই ফল পাকার সময় আবার উজ্জ্বল সূর্যকিরণ যদি লাগে, তাহলে সেটা খুব ভালো কফির ফলের ক্ষেত্রে। ঠিক আছে, এবার হচ্ছে তুহিন ও তুষারপাত। কি আছে তুহিন তুষারপাতে? শীতকালের পার্বত্য ঢালে তুহিন ও তুষারপাত কফি ফল নষ্ট করে। অর্থাৎ এখানে শুষ্ক আবহাওয়া, শীতল আবহাওয়া মাঝে মাঝে প্রয়োজন হয়, কিন্তু সেটা অতিরিক্ত শীতল হলে, মানে যদি বরফ পড়ার মতো, তুষার পড়ার মতো অবস্থা হয়, তখন কিন্তু ওই কফি ফল নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বায়ু প্রবাহ, প্রবল ঝোড়ো বাতাস কফি গাছকে ক্ষতি করতে পারে, কিন্তু আর্দ্র সামুদ্রিক নোনা বায়ু কফি ফলকে আদর্শভাবে পরিপুষ্ট করে তোলে। আবার যে সমুদ্র দিক থেকে যখন আর্দ্র নোনা বায়ু যদি কফি বাগিচার দিকে, কফি বাগানের দিকে আসে, সেই বায়ু কিন্তু কফি গাছকে আবার
পরিপক্ক হতে বা আদর্শ পরিপুষ্ট হতে সাহায্য করে। তো এতক্ষণ আমরা যেটুকু জানলাম সেটা হচ্ছে কি, এই যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক অনুকূল পরিবেশের জলবায়ুর অংশগুলো আমরা জানলাম। সবকটা কিন্তু জলবায়ুরই অংশ। কি কি জানলাম আমরা একটু বলো? উষ্ণতা জানলাম, বৃষ্টিপাত জানলাম, আর্দ্রতা সূর্যকিরণ জানলাম, তুহিন ও তুষারপাত জানলাম, আর জানলাম বায়ু প্রবাহ। ঠিক আছে, বোঝা গেল তো? আচ্ছা, এরপরে যে প্রাকৃতিক অংশের মধ্যে আরো কয়েকটি কারণ আমরা এখানটায় দেখিয়েছি, সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ছায়া দানকারী বৃক্ষ। ছায়া দানকারী বৃক্ষটা কি কাজে লাগে? দেখো এখানে কফি গাছের, এই কফি বাগিচার মধ্যে অনেকগুলো বড় বড় গাছ আমরা লক্ষ্য করতে পারছি। হয়তো গাছগুলোর পাতা সেই মুহূর্তে ঝরে পড়ে গেছে, কিন্তু এই গাছগুলোকে রোপণ করা হয়েছে এই উদ্দেশ্যেই যে কফি গাছ যদি সরাসরি প্রখর সূর্যালোক দীর্ঘদিন ধরে লাগে বা প্রবল ঝোড়ো হাওয়া হয়, তখন কিন্তু এই কফি গাছ এটা সহ্য করতে পারে না। বা যদি প্রবল ঝোড়ো হাওয়া হয়, তাহলে কিন্তু কফি গাছ থেকে কফির যে ফল, সেগুলো কিন্তু পরিপক্ক বা নির্দিষ্ট সময়ের আগেই মাটিতে ঝরে যাবে। যদি আগে থেকে মাটিতে ঝরে যায়, তাহলে আমরা উৎকৃষ্ট মানের কফি আর সেই ফলটি থেকে পাবো না। পাবো কি? পাবো না, নষ্ট হয়ে যাবে সেটি। সেই জন্য এই কফি বাগিচার মধ্যে কফি গাছকে সঠিকভাবে যদি বেড়ে তুলতে হয় বা তাকে যদি রক্ষা করতে হয়, সেই জন্য ছায়া দানকারী বৃক্ষ এই কফি বাগিচার মধ্যে আমাদের প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, এইখানকার যে মাটি, কেমন ধরনের মাটি হতে হবে? হচ্ছে মৃদু অম্লধর্মী, পটাশ ও হিউমাস সমৃদ্ধ মাটি কফি চাষের ক্ষেত্রে আদর্শ। ঠিক আছে, অম্লধর্মী, পটাশ এবং হিউমাস, এই ধরনের মাটি। আর ভারতে লাল দোআঁশ ও লাভাজাত মাটিতে কিন্তু ভালো কফি চাষ হয়, মানে উৎপাদন লক্ষ্য করা যায়। ঠিক আছে, এটা গেল কফির দুটো পয়েন্ট আমি বললাম, ছায়া প্রদানকারী বৃক্ষ আর একটা হচ্ছে মাটি। এবার জমি কেমন হওয়া প্রয়োজন? জমির ওপরে কিন্তু যে কোনো ফসল বা শস্যের একটা উৎপাদন ব্যাপকভাবে নির্ভর করে। সেটা কি? প্রচুর বৃষ্টিপাতের জল কফি গাছের গোড়ায় দাঁড়ানো অত্যন্ত ক্ষতিকর। দেখবে চা চাষের ক্ষেত্রেও আমরা কিন্তু একই জিনিস প্রায় জেনেছিলাম, যে সেখানেও বৃষ্টিপাতের প্রয়োজন আছে, কিন্তু সেই বৃষ্টিপাত যাতে গাছের গোড়ায় না দাঁড়াতে পারে, তার জন্য উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা করা দরকার যদি সমতল ভূমিতে চাষ করা হয়। আর যদি পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের ঢালে চাষ করা হয়, তাহলে সেখানে তো বৃষ্টির জল দাঁড়াবে না, যেটুকু প্রয়োজন কফি বৃষ্টি হলে যেটুকু শোষণ করতে পারছে, তাহলে জলটা সেখান থেকে তোমার জলটা সেখান থেকে চলে যাচ্ছে, ঢালু বেয়ে, জমির ঢাল বেয়ে সেখান থেকে জলটা চলে যায়। তাই তো? এখানেও একই, কফি চাষের ক্ষেত্রেও একই সেটা প্রয়োজন হচ্ছে। সেজন্য বলা হচ্ছে ধাপ কেটে কেটে কোথায় 500 থেকে 1500 মিটার উচ্চতায় উচ্চমানের কিছু কফি চাষ করা হয়ে থাকে, বৃষ্টির জলকে কাজে লাগিয়ে হোক বা উপযুক্ত জল নিকাশি ব্যবস্থাকে উন্নত করে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা এখানটাতে তিনটি কফি গাছের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানলাম, আর আগের স্লাইডটাতে আমরা জেনেছিলাম জলবায়ু সম্পর্কে। জলবায়ুর মধ্যে আরো বেশ খানিকটা পয়েন্ট আমরা জেনেছিলাম, যেটা বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, এগুলো। তাই তো? আচ্ছা, প্রাকৃতিক পরিবেশের পরে যেটা আমাদের সামনে আসে, সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এই অর্থনৈতিক পরিবেশ বেশ কয়েকটা কারণের বা পয়েন্টের উপরে নির্ভর করে গড়ে ওঠে, যেগুলো হচ্ছে কি, প্রথমেই শ্রমিক। তাই তো? যে কোনো চাষ করতে গেলে
যতই আধুনিক ব্যবস্থা গ্রহণ করি না কেন বা যাই কিছু করি না কেন, মানুষ ছাড়া কিন্তু সেইটাকে সম্পূর্ণ সফলতা হয় না। একটা হচ্ছে শ্রমিক। কি? কফি চাষ অত্যন্ত শ্রম নির্ভর, যে শ্রম দিতে হয়, দিলেই তবে সেখান থেকে উচ্চমানের কফি আমরা বার করতে পারবো। বাগিচা তৈরি করতে হবে, গাছ রোপণ করতে হয়, গাছের পরিচর্যা করতে হবে, আগাছা করতে হবে, প্যাকেট করতে হবে, তারপরে কফি বীজটাকে গুঁড়ো করতে হবে। এই কাজে কিন্তু যেমন কফি গাছের পাতা বা ফলগুলো সংগ্রহ করতে গেলে যেমন অনেক সময় আমাদের তোমার কফির এই মহিলাদের প্রয়োজন হবে, আবার দক্ষ শ্রমিকেরও, পুরুষ শ্রমিকেরও কিন্তু যথেষ্ট প্রয়োজন বা দরকার আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো মূলধন হিসাবে বাগান তৈরি করা যথেষ্ট একটা, অনেক মূলধন প্রয়োজন হয়। বাগান তৈরি করতে হবে, পরিচর্যা করা, সার দিতে হবে, কীটনাশক দিতে হবে, কফি প্রক্রিয়াকরণ করতে হবে, তাকে বাজারজাতকরণ করতে হবে। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করা প্রয়োজন। সঠিকভাবে যদি মূলধন বিনিয়োগ না করতে পারি, তাহলে কিন্তু এই কফি যে বীজ থেকে কিন্তু আমরা কফির দানা যথেষ্টভাবে প্রক্রিয়াকরণ করতে পারবো না। ঠিক আছে। পরিবহন, পরিবহন ব্যবস্থা অবশ্যই ভালো হতে হবে, কারণ কফি একটা বাণিজ্যিক উদ্দেশ্যে বাগিচা ভাবে তৈরি করা হচ্ছে। তা যদি আমরা পরিবহন ব্যবস্থা সঠিকভাবে গড়ে না ওঠে, অর্থাৎ এই বাগিচা থেকে বাজার, গোডাউন বা কারখানায় নিয়ে যাওয়া, সেখান থেকে বাজারজাত করা, এর জন্য সঠিক পরিবহন ব্যবস্থা না থাকলে কফিকে আমরা বাণিজ্যিকরণ হিসাবে ব্যবহার করতে পারবো না। তার জন্য উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে, সড়ক ব্যবস্থা থাকতে হবে, এবং যদি আমরা রপ্তানি করতে চাই, তার পাশাপাশি আমাদের আকাশযোগের যোগাযোগ ব্যবস্থা থাকা উচিত। তাই তো? এরপরে হচ্ছে প্রক্রিয়াকরণ ও সহায়ক শিল্প। এই ব্যবহারযোগ্য কফি, এই কফি উৎপাদন করতে বাগিচার কাছাকাছি বা কোনো অংশে কারখানা, যেটা প্রক্রিয়াকরণ বা সহায়ক শিল্প আমাদেরকে অবশ্যই স্থাপন করতে হবে, যেখান থেকে সহজেই আমরা এর মেশিনের সাহায্যে কফির দানাগুলোকে, বীজগুলোকে গুঁড়ো করতে পারবো, প্যাকেটজাত করতে পারবো, এবং ধীরে ধীরে প্লাইউড যে বক্সগুলো হয়, সেই প্লাইউড ছেড়াই কারখানা থাকতে হবে, সেখান থেকে প্লাইগুলো নিয়ে বক্স করে সেখানে আমরা কফির প্যাকেটগুলোকে রেখে রপ্তানি বা বাজারজাত করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? অর্থনৈতিক পরিবেশ কি কি বললাম আমাকে সবাই মিলে একটু বলো। শ্রমিক, মূলধন, পরিবহন এবং প্রক্রিয়াকরণ। মনে থাকবে এই 4টি পয়েন্ট সবার? ভেরি গুড। কফি অনুকূল ভৌগোলিক পরিবেশ জানলাম। তো ভারতবর্ষের কোথায় এই অনুকূল ভৌগোলিক পরিবেশটা সব থেকে বেশি লক্ষ্য করা যায়? কোথায় সব থেকে বেশি লক্ষ্য করা যায়? দেখো, ভারতবর্ষের ম্যাপটার মধ্যে দেখলেই আমরা বুঝতে পারবো, ভারতবর্ষের একদম দক্ষিণে যে 3টি রাজ্য রয়েছে, সব থেকে বেশি চাষ হয় কর্ণাটক, তারপর রয়েছে কেরল বা কেরালা, আর রয়েছে তামিলনাড়ু। ঠিক আছে, সব থেকে বেশি চাষ হয় এখানটাতে। তো ভারতবর্ষে আরবীয় এবং রোবাস্টা, এই দু ধরনের কফি চাষ হয়। কি কফি চাষ হয় ভারতবর্ষে বলো? আরবীয় এবং রোবাস্টা। ভেরি গুড। তো প্রথমে কর্ণাটকে কি ধরনের কফি চাষ বা কিভাবে কফি চাষ হচ্ছে? ভারতে কফি চাষের জন্য যে জমি এবং উৎপাদনে প্রথম হচ্ছে কর্ণাটক রাজ্য। প্রায় 70% কফি চাষ হয় এই কর্ণাটক রাজ্যে। এটি ভারতের কফি রাজ্য নামেও পরিচিত। ঠিক আছে। এই কর্ণাটকে বাবা বুদান পাহাড় রয়েছে। এই বাবা বুদান পাহাড়ে দেশের সর্বপ্রথম কফি চাষ শুরু হয়েছিল। দেশের প্রায় 65% আরবীয় কফি এই কর্ণাটকেই চাষ করা হয়, এবং কফির ফলন দেশের মধ্যে কিন্তু সর্বাধিক হচ্ছে কর্ণাটক রাজ্যেই।
আচ্ছা, এখানে কটি বাগিচা রয়েছে? এখানটাতে 4,650টি বাগিচা লক্ষ্য করা যায় এবং এখানটায় পশ্চিমঘাট পর্বতের 1370 মিটার উচ্চতার উপরে অবস্থিত কিছু কিছু কফি বাগান লক্ষ্য করা যায় এবং কোরাগু, চিকমাগালুর যে সব থেকে উল্লেখযোগ্য একটা কফি ক্ষেত্র বলা যেতে পারে, হাসান, কুর্গ, শিমোগা, মহীশূর, দক্ষিণ কানাড়া, এই জায়গাগুলোতে বা এই জেলাগুলোতে কফি চাষ সব থেকে বেশি হয় কর্ণাটক রাজ্যের মধ্যে। বোঝা গেল? তাহলে ভারতবর্ষের কফি রাজ্য নামে পরিচিত কোন রাজ্য? কর্ণাটক রাজ্য। এবং এখানটায় কি ধরনের কফির চাষ হয়? অ্যারাবিকা বা আরবীয় কফি সব থেকে বেশি চাষ হয়ে থাকে। কর্ণাটকের পরে যে রাজ্যর কথা আমরা বলবো সেটা হচ্ছে কফি চাষের দ্বিতীয় উৎপাদনকারী রাজ্য, সেটা নাম হচ্ছে কেরল বা কেরালা। এখানটাতে 20% কফির চাষ হয়ে থাকে। ঠিক আছে, এই কফি বাগিচাগুলো কোথায় লক্ষ্য করা যায়? পশ্চিমঘাট এবং নীলগিরি পার্বত্য অঞ্চলের 1200 মিটার উচ্চতায়, অর্থাৎ পাহাড়ের ঢালু যে অংশগুলো লক্ষ্য করা যায় সেখানটাতে এগুলো চাষ করা হয়ে থাকে। কফি উৎপাদক অঞ্চলগুলি কি কি রয়েছে? ওয়েনার রয়েছে, ত্রিবাজ্জুনুর রয়েছে, কোঝিকোড রয়েছে, পালাক্কাড় রয়েছে, মল্লপুরম, কান্নুর, কোট্টায়াম। এই জেলাগুলো বা স্থানগুলোতে কেরালার কফি চাষ প্রসিদ্ধ। তৃতীয় সর্বাধিক উৎপাদনকারী যে রাজ্য আমাদের ভারতবর্ষে সেটা হচ্ছে তামিলনাড়ু। সেখানে মোট উৎপাদনের 5% উৎপাদিত হয়। এই বাগিচাগুলো নীলগিরি পর্বতের গা ঘেঁষে কিছু কিছু এবং আনাইমালা পর্বত ঢালে লক্ষ্য করা যায়। সালেম, কোয়েম্বাটুর, মাদুরাই, তিরুনেলভেলি জেলায় এগুলো লক্ষ্য করা যেতে পারে। ঠিক আছে, অন্যান্য অঞ্চল কি রয়েছে? এছাড়াও দেখা গেল যে কর্ণাটকে 70%, কেরলে 20%, দেখো তাহলে তার পয়েন্টের ফ্র্যাকশনের পরে মিলিয়ে প্রায় 91% হয়ে গেল। তামিলনাড়ুতে 5% আর 96% এর কাছাকাছি। আর যে 4% বা 3.5% যে রয়েছে সেই এগুলো অন্যান্য অঞ্চলে খুব সামান্য পরিমাণে ছোট ছোট বাগিচা তৈরি করে সেগুলো গড়ে উঠতে লক্ষ্য করা যায়। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং মিজোরাম, মণিপুর, অসম, পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় এই কফি চাষ লক্ষ্য করা যায়, তবে সেটা খুবই সামান্য পরিমাণে। ঠিক আছে, দেখো ভারতবর্ষের যে 3টি রাজ্যে মূলত কফি উৎপাদন হয় সে দেখো আমি ছবিতে আবার একবার দেখিয়েছি। কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু এবং কিছু অংশ চাষ হয় হচ্ছে অন্ধ্রপ্রদেশেও। তো এইখান থেকে ভারতবর্ষ 2017-18 সালের যদি পরিসংখ্যান আমরা লক্ষ্য করতে পারি তো দেখা গেল পৃথিবীর প্রায় 3.47% কফি উৎপাদিত হচ্ছে এবং সেই কফি উৎপাদিত করে ভারতবর্ষ 8ম স্থান অধিকার করে আছে। ঠিক আছে, এবং ভারতবর্ষে যে কফির বাণিজ্য যদি আমরা বলি, যদি কফির বাণিজ্য আলোচনা করি তাহলে কফির মানে কফি উৎপাদনের বেশিরভাগটাই বাইরে রপ্তানি করে দেওয়া হয়, কারণ ভারতবর্ষে কফির জনপ্রিয়তা একটু হলেও কম, মানে চায়ের থেকে কম। চাটাকেই সবাই প্রধান পানীয় হিসাবে গ্রহণ করে, চায়ের পরে তারপরে হচ্ছে কফির স্থান, তো সেই জন্য জনপ্রিয়তা একটু হলেও কম। 2017-18 সালে ভারতবর্ষ বিদেশে কফি রপ্তানি করে প্রায় 6,126 কোটি টাকা উপার্জন করেছে। ভারত কফি মূলত ইউরোপের বেশ কিছু কান্ট্রি, যেটা হচ্ছে ইতালি, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি এবং রাশিয়া, এছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইরাকেও কিছু পরিমাণ কফি রপ্তানি করে থাকে। ঠিক আছে, এতক্ষণ তো সবই জানলাম আমরা কফি, তার ভৌগোলিক পরিবেশ, কফির শ্রেণীবিভাগ, কফি কেমন দেখতে হয়, কফির দানা কেমন দেখতে হয়। তো জাস্ট আমি লাস্টে একটু তোমাদের বলে দিই কফিটা একদম শুরু থেকে কিভাবে আমরা এই চায়ের কাপ অবধি নিয়ে আসতে পারছি। কিভাবে নিয়ে আসতে পারছি?
দেখো, প্রথম এই যে কফি চেরি, যেটাকে সবুজ অবস্থায় কাঁচা কফি বলা হচ্ছে এবং পাকলে সেটাকে লাল কফি চেরি বলা হচ্ছে। এটাকে প্রসেস করে নিয়ে আসা হচ্ছে, মানে সংগ্রহ করা হচ্ছে বা কফি বাগিচা থেকে, বাগান থেকে। তারপরে কফির বাইরের আবরণটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বাদ দিয়ে দেওয়ার পরে যে গ্রিন কফি বিনস, অর্থাৎ যে বীজগুলো, সেগুলো তখন সবুজ থাকে। তারপরে এটাকে কি হয়, ব্রাউন আকারে নিয়ে আসার জন্য এটাকে সেঁকা হয় গরম পাত্রে। সেটাকে দীর্ঘক্ষণ ধরে গরম করা হচ্ছে, তারপরে তখন এটা ব্রাউন রঙে আসে। তারপর এটাকে আবার গুঁড়ো করা হয় নির্দিষ্ট মেশিনের সাহায্যে, নির্দিষ্ট পদ্ধতিতে গুঁড়ো করা হচ্ছে। গুঁড়ো করার পরে যে কফি ডাস্টটা আসছে, সেটাই আমরা উষ্ণ গরম জলের সাথে বা দুধের সাথে মিশিয়ে আমরা কফির রূপ পাচ্ছি এবং সেভাবেই আমরা কফিটা কাপে নিয়ে পান করছি। ঠিক আছে? তো কফি সম্পর্কে সবই তথ্য আমরা আলোচনা করেছি। তো কফি চাষে কিছু সমস্যা আমরা লক্ষ্য করতে পারি ভারতবর্ষে। কি দেখা গেল যে ভারতবর্ষের যে হেক্টর প্রতি কফি উৎপাদনশীলতা, সেটা অনেকটাই কম, মানে অন্যান্য দেশের তুলনায় বেশ কম। অন্যান্য দেশে আরো বেশি পরিমাণে হেক্টর প্রতি কফি উৎপাদন হয়ে থাকে, আমাদের দেশে এটা অনেকটাই কম। বৃষ্টি নির্ভরতা ও রোগ আক্রমণ, কি যে মৌসুমী বায়ু খামখেয়ালিপনা, এই মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার ওপরেই বা মৌসুমী বায়ুর ওপরেই যেহেতু কফি চাষটা নির্ভর করে, তাই দীর্ঘ খরার জন্য এবং রোগ প্রকার উপদ্রবে কফি চাষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। দেখো, এই যে পাশে একটা ছবি দেখিয়েছি আমি, পোকা কফির যে ফলটা একদম পেছনে, সেখান থেকে ছিদ্র করে কফি ফলটা ভেতরে প্রবেশ করছে, ভেতরে প্রবেশ করে তারা সেখানে তাদের একটা বাসস্থান গড়ে তুলছে। সেখানে তারা আস্তে আস্তে তাদের আবার লার্ভা করছে। তো এইভাবে কফি একটা ফল নষ্ট হওয়া মানে পার্শ্ববর্তী ফলগুলোকেও নষ্ট করে দেওয়া। এছাড়া হচ্ছে তীব্র প্রতিযোগিতা। ভারতের দামি অথচ নিম্নমানের কফি, এই কথাটা ভালো করে দেখো, ভারতের দামি মানে দাম বেশি কিন্তু কফির মানটা নিম্নমানের। আর ব্রাজিলের যে কফি উচ্চমানের কফি, কিন্তু দামটাও কম, মানে সম্পূর্ণ বিপরীত অবস্থাটা লক্ষ্য করা যাচ্ছে। এর জন্য কি যে তীব্র প্রতিযোগিতা, ভারতবর্ষের এই কফি এরা কিন্তু আর পেরে উঠতে পারছে না। ঠিক আছে? কফি পড়াতে বা আলোচনা করার সময় আমরা অনেক প্রশ্ন আলোচনা করেছি, তারপরেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি। তো এই প্রশ্নগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং এর থেকে কোন উত্তরগুলো দিতে হবে সেটা তোমরা সহজেই জেনেছো। বলেও দিয়েছি আমি আলোচনা করতে করতে, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে বাড়ি থেকে জেনে আসবে। পরবর্তী ক্লাসে আমি এর থেকে সবাইকে প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এইখানেই সমাপ্ত হবে, কফি সম্পর্কিত আলোচনার ক্লাস। পরবর্তী কোনো ক্লাসে আবার আমরা নতুন কোনো একটা অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণে সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে।